পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি নেই। পানি কিছুটা কমেছে চট্টগ্রাম, কক্সবাজার সহ সিলেট বিভাগে। প্লাবিত অঞ্চলে খাবার সংকট, দুর্গত সব এলাকায় যায়নি ত্রাণ, বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে, তবে এর তীব্রতা বিগত কয়েকদিনের তুলনায় কমে আসতে পারে। চিকিৎসা খাতে দেশের অর্থ বিদেশে যাওয়া বন্ধে সেবার মান ও দক্ষতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী। মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ভাটা। 2 বছরে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে 84%। দ্রুত ব্যবস্থা না নিলে জন্মহার বাড়ার শঙ্কা। অনেক জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নেই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্টিমলে নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিস হয় না। টাইফুন বাভির প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসে ফিলিপিন্সে 15 জনের প্রাণহানি। চীনের দক্ষিণ পূর্বে আঘাত হানতে পারে আজ। তাইওয়ান, জাপানে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি না হলেও পানি কমতে শুরু করেছে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগে। তলিয়ে যাওয়া বেশি ঘর পানিতে নামলেও দুর্যোগ এলাকায় দেখা দিয়েছে তীব্র খাবার সংকট ও সুপেয় পানির অভাব। সেনাবাহিনী কাজ করছে, যদিও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী জানিয়েছেন দুর্যোগ এলাকায় ত্রাণ পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি। আর জানাচ্ছেন কাজী মাহফুজ। চারদিকে শুধু পানি আর পানি। টানা 5 দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপ। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনায় সহ বিভিন্ন উপজেলায় এখনও 7 লাখের বেশি মানুষ পানিবন্দী। ঘরে খাবার নেই রান্নার ব্যবস্থা। এর উপর তীব্র হয়ে উঠেছে বিশুদ্ধ খাবার পানির সংকট। মঙ্গলবার থেকে আজকে কয়দিন অনাহারা, অনেককে অনাহারা আছে। মহিলা মানুষজন, লোকজন, পুরুষ মানে সব আশ্রয় নিয়েছে, গরু ছাগল সব আশ্রয় নিয়েছে। একটু সাহায্য করলে ভালো হবে। এমন সংকটে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন সেনা সদস্যরা। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেন ত্রাণ বিতরণ সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও দুর্যোগ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। মতবিনিময় শেষে পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ সমস্যায় সব জায়গায় পৌঁছানো সম্ভব নয় বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। সব জায়গায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে সরকার। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। তারেক রহমানের সরকার সর্বতোভাবে চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিবিড়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ রাখছেন। পানি নামার সাথে সাথেই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র। পাহাড়ি ঢলে ভেসে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও সবজি ক্ষেত। এই পানির মধ্যে ডুবে যাতায়াতের ব্যবস্থা কি বন্ধ হয়ে গেছে। সবাই এক প্রকার সবাই কি ভোগান্তিতে আছে। গাড়ি পানির জন্য আটকে গেছি, 2000-এ যাওয়ার জন্য আসছি, আটকে গেছি পানির জন্য। পানি কিছুটা কমলেও এখনও চট্টগ্রামের বানভাসী মানুষের ঘরে ঘরে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের কাছে এই মুহূর্তে বিশুদ্ধ পানি এবং খাবার পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ। সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলা। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকিও ভয়াবহ আকার ধারণ করেছে।
রামু উপজেলায় বন্যার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে পার্বত্য জেলা বান্দরবানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। দুর্যোগ পরিস্থিতিতে জেলায় 220টি আশ্রয় কেন্দ্রের আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। দুর্ঘটনা এড়াতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 15 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরও 3 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড় ধসের শঙ্কার মাঝেই জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন অন্তত 25,000 মানুষ। খাবার দাবার অসুবিধা হচ্ছে, নৌকা নাই, আমাদের পারাবার হইতে পারতেছি না। এই পর্যন্ত 60 দিনে সরকারিভাবে একবার সহযোগিতা হয়। দেশজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে, তবে এর তীব্রতা বিগত কয়েকদিনের তুলনায় কমে আসতে পারে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম অঞ্চলের সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন, প্রতিবেদনতে বিস্তারিত দেখছিলাম, এখন কি পরিস্থিতি? দুর্যোগ এলাকায় ত্রাণ ও সব সহায়তা ঠিকমতো পৌঁছেছে কিনা? উজ্জ্বল, এই মুহূর্তে চট্টগ্রামে বৃষ্টি নেই এবং উঁচু যে এলাকাগুলো আছে সেখান থেকে পানি নামতে শুরু করেছে। মহাসড়কেও কিন্তু পানি নেই। সেই হিসেবে বলা যায় যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু মোটা দাগে যদি বলি সেক্ষেত্রে এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী এই 3 উপজেলার মানুষ সবচেয়ে বেশি বন্যা কবলিত এবং তারা দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গম এলাকাগুলো আছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে, একই সাথে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তাদেরকেও। তারপরেও চেষ্টা করা হচ্ছে আসলে দুর্গম এলাকার মানুষের কাছে খাবার পৌঁছানোর পাশাপাশি তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার। আমরা দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা দুর্গম এলাকাগুলোতে তাদের বোট এবং স্পিড বোটের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন, একই সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে চট্টগ্রামের বিশেষ করে সাতকানিয়া এবং বাঁশখালী এই 2 এলাকাতে প্রায় 5 লাখের বেশি মানুষ এখনও পর্যন্ত পানিবন্দী হয়ে আছে এবং তাদের বিশুদ্ধ খাবার পানির এক ধরনের সংকট রয়েছে, সেই বিষয়টা আমরা এখানে জানতে পেরেছি। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখনও পর্যন্ত সাতকানিয়ার বেশ কিছু অংশে ঘরবাড়ি ডুবে গেছে এবং টিনের ঘরবাড়ি এবং একই সাথে মাটির যে ঘরগুলো আছে সেগুলো ভেঙে পড়ছে, সেই দৃশ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামে বিগত 43 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এই গত টানা 5 দিনে। সেখানে রেকর্ড বৃষ্টি হয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে, যার ফলে তার প্রভাবটিও কিন্তু এখানে মানুষের মধ্যে পড়েছে। চট্টগ্রামে আজ সকালেই কিন্তু এই বন্যা পরিস্থিতি দেখার জন্য, পরিদর্শন করার জন্য দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এসেছেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, জানিয়েছেন যে এই চট্টগ্রাম অঞ্চলে 650টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 25,000 মানুষ ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন। তবে দুর্গম এলাকায় যে সকল মানুষ আছেন তাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রে আনতে, একই সাথে সেখানে খাবার পৌঁছে দিতে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তিনি এমনটি জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে সর্বস্তরের মানুষ যাতে এই দুর্যোগ মুহূর্তে সবার পাশে থাকেন, মানুষের পাশে থাকেন, বন্যা কবলিত মানুষের পাশে থাকেন, তিনি এমন আহ্বান জানিয়েছেন। আর আপনাকে বলে রাখি যে তারা চেষ্টা করছেন আসলে হতাহতের ঘটনা যাতে আর না ঘটে। যদিও এই 5 দিনের ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, একই সাথে
সমুদ্র এলাকার যে সকল মানুষগুলো রয়েছেন সেখানে কিন্তু এই পাহাড় ধস একই সাথে পানিতে ডুবে 10 জন মারা গেছেন। তবে আর যেন কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে সেদিকে আসলে তারা নজর দিয়েছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বন্যা যে পরিস্থিতি সেটি খানিকটা উন্নতি হলেও এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন, মানবেতর জীবনযাপন করছেন। সেই জায়গাতে প্রশাসনের পাশাপাশি সরকারের পাশাপাশি সব স্তরের মানুষকে এ সকল দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেও কিন্তু সেই বিষয়টি তদারকি করছেন এমনটি জানিয়েছেন মন্ত্রী। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সাতকানিয়া চন্দনাইশ অংশের বন্যা কবলিত এলাকার সবশেষ তথ্য। কাজী মাহফুজ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। সহকর্মী মোহাম্মদ মোরশেদ যুক্ত রয়েছেন কক্সবাজার থেকে। মোরশেদ, দেখতেই পাচ্ছি ভারী বৃষ্টিপাত তো অব্যাহত রয়েছে, আবহাওয়া অফিস কি বলছে আর দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, উদ্ধার কার্যক্রমের সবশেষ কি তথ্য রয়েছে? আমরা দেখতে পাচ্ছি আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যদিও বা সকাল থেকে বৃষ্টি ছিল না। তবে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে 3 নম্বর সতর্কতা সংকেত ছিল সেটি নামিয়ে ফেলা হয়েছে এবং কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হচ্ছে এবং বৃষ্টি কমলে সেটি উন্নতির পথে যেতে পারে এমনটি বলছেন সংশ্লিষ্টরা। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি চকরিয়া পেকুয়াতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেখানকার যে পানি আছে সেগুলো কিছুটা কমলেও তবে সেখানকার হাজার হাজার মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে চকরিয়া পেকুয়ার প্রায় লাখেরও বেশি মানুষ দুর্ভোগের মধ্যে আছেন। আমরা দেখেছি সকাল থেকে জেলা প্রশাসন পেকুয়াতে ছুটে গিয়েছেন এবং সেখানে ত্রাণ কার্যক্রম নিয়ে ছুটে গিয়েছিলেন। তবে এর গত কয়েকদিন আগে থেকে সেখানকার মানুষ আর্তনাদ করছিলেন, তাদের ঘরে খাবার পৌঁছে যাচ্ছিল না, তাদের ঘরে চুলা জ্বলছিল না, তারা ঘরবন্দি হয়ে আছেন, একেবারে পানিবন্দি অবস্থায় রয়েছেন সেটি তারা বলছিলেন। আমরা সকাল থেকে দেখেছি সেখানে জেলা প্রশাসনের টিম ছুটে গিয়েছিলেন, অন্যান্য স্বেচ্ছাসেবকরাও কিন্তু সেখানে ছুটে গিয়েছিলেন। অন্যদিকে আমরা আছি রামু উপজেলায়। এই মুহূর্তে সেখানকার যে গ্রামীণ জনপদ রয়েছে, বিশেষ করে রামুর যে জনপদ, সেখানে উজান ও পাহাড়ি ডলের যে পানি রয়েছে সেগুলো কিন্তু এসে পুরো বিস্তীর্ণ এলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানিতে, অর্ধেক পানিতে, যদিও বা সকাল এবং গতকাল বৃষ্টি না হতে পানি নেমেছে এবং এখানকার যে সড়ক জুড়ে একবারে কুমুর পর্যন্ত পানি ছিল সেগুলোও কিন্তু নেমেছে। এখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন মুষলধারে যদি টানা 7 থেকে 8 ঘন্টা বৃষ্টি হয় তাহলে এখানে কুমুর পর্যন্ত পানি ওঠে। সেক্ষেত্রে প্রায় 12 ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি না হয় তেমন সেখানে পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে ভয় হচ্ছে বৃষ্টি যদি আবারও বেশি হয়। তারা বলছেন এখানকার যারা সংশ্লিষ্ট স্থানীয়রা আছেন তারা বলছেন যদি বৃষ্টি বেশি হয় তাহলে তাদের মাঝে ভয়ভীতি কাজ করে। অন্যদিকে পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেনি আজ 2 দিন পর্যন্ত। এর আগে আমরা দেখেছি কক্সবাজারে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে, রোহিঙ্গা সহ স্থানীয় এবং মোট 22 জনের মতো প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি বেশি হলে পাহাড়ি এলাকার যারা মানুষ আছেন তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে গত 1 সপ্তাহ ধরে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন, সতর্ক করার চেষ্টা করছেন এবং অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে মানুষদের সরানো হয়েছে, আমরা এমনটিও দেখেছি। এবং বন্যা পরিস্থিতি যদি বলতে হয়, বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত অবনতি হচ্ছে সেটি কিন্তু আমরা বলতে পারি। সেক্ষেত্রে চকরিয়া পেকুয়ার যে মানুষগুলো আছেন তারা একেবারে আর্তনাদ করছেন, হাহাকার করছেন, কখন এই পানি নেমে যাবে এমন একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মোহাম্মদ মোরশেদ। এদিকে সিলেট বিভাগের সীমান্তবর্তী বেশ কিছু নদ নদীর পানি কমতে শুরু করায় হবিগঞ্জ ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও প্লাবিত নিম্নাঞ্চল, নষ্ট হচ্ছে ধান সবজি সহ নানা ফসল। এদিকে প্রশাসন শুকনো খাবার সহ নগদ অর্থ বরাদ্দের দাবি করলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বন্যা দুর্গতদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। টানা বৃষ্টি ও উজানের ঢলে গত 3 দিন সুনামগঞ্জ জেলায় সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়লেও শনিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী অন্যান্য নদ নদীর পানি। তবে পানি কমলেও এখনও জেলায় বন্যার সংখ্যা কাটেনি। বন্যার শঙ্কা থাকায় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে শেরপুর পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচে কুশিয়ারা নদীর পানি। এছাড়া কমতে শুরু করেছে ধলাই ও জুরি নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, নষ্ট হয়েছে আমন, আউশ, সবজি, মাছসহ নানা ফসল। জেলা প্রশাসন 7 উপজেলায় 90 মেট্রিক টন জিআর চাল, শুকনো খাবার ও নগদ 5 লাখ টাকা বরাদ্দ দিলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন বন্যা দুর্গতদের অনেকে। শুকনা খাবার ওনারা কিছু পায় নাই, কালকের কিছু খাবার ছিল ওনারা সকালে খাইছে আর নিজ নিজ দায়িত্বে খাইতেছে। সব আমরা জার্জির খানি খেয়ে আছি, অনেকে আবার আনা খাইয়েও আছে। জি না আমি রাস্তার উপরে গড়ে তো পানি টানি আমরা কিভাবে বাঁচ করবো? রান্দা বান্দার চুলা উলা সব বাংলা। আমরা বান্ধর উপরে দিন কাটালাম, অথচ পানি পানি অন্যদিকে হবিগঞ্জেও ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ফিরছে মানুষ। তবে অনেক বাড়িতেই এখনও কাদা ও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। নাজমুস সাকিব সামি, এখন। চিকিৎসাজনিত কারণে দেশের টাকা যেন বিদেশে না চলে যায়, সেজন্য চিকিৎসকদের দক্ষতা সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসায় দেশের 5টি জেলায় 1000 শয্যার ব্যবস্থা করবে সরকার। বিস্তারিত প্রতিবেদনে। অধিক জনসংখ্যা, প্রান্তিক পর্যায়ে দক্ষ জনবল সংকট, অসংগঠিত রেফারেল ব্যবস্থা সহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ঢাকায় আসেন বিপুল সংখ্যক রোগী। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন 10,000 রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 10,000 মানুষের বিপরীতে অন্তত 23 জন চিকিৎসক থাকতে হবে, কিন্তু আমাদের দেশে সেই হার 7 জনের মতো। নার্সের সংখ্যাও অপ্রতুল, ওষুধ কিংবা উপকরণের সংকট যেখানে প্রায়শই ভোগান্তির কারণ। এসব পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি দেশের চিকিৎসা খাতের নানা সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার প্রতিষ্ঠানটির 80 বছর পূর্তিতে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসাজনিত কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর $5 বিলিয়ন বিদেশে যাচ্ছে, এমন বিষয়ে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, চিকিৎসকদের আস্থা তৈরির পাশাপাশি আরও দক্ষ ও আন্তরিক হতে হবে। প্রতি বছর বাংলাদেশ থেকে +- $5 বিলিয়ন চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশের প্রতিটি হাসপাতালে পাওয়ার সিস্টেম সোলার করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে বাচ্চাদের জন্য বিশেষায়িত চিকিৎসার লক্ষ্যে দেশের 5টি জেলায় 1000 বেডের ব্যবস্থা করবে সরকার। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবত, পড়ে আছে বিল্ডিংগুলো। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি, আমরা এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলো পায়। বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। সরকার প্রধান আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ বর্তমান সরকার। সেই লক্ষ্যেই সারা দেশের হাসপাতালগুলোতে 1 লাখ স্বাস্থ্যকর্মী, 25,000 মিডওয়াইফ ও 5,000 চিকিৎসক নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সাব্বির রোজ, এখন, ঢাকা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 4 ব্যক্তি পুশিন হয়ে দিনাজপুরের দায়নুরীর সীমান্তে শূন্যরেখা অবস্থান করছে, যাদের মধ্যে 1 জন নারী ও 3 জন পুরুষ। বিস্তারিত জানাতে যুক্ত আছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানাবেন পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন? উজ্জ্বল, এখন আমি যে জায়গাটা অবস্থান করছি এটি দিনাজপুর সদর উপজেলার দায়নুর সীমান্ত। ওপারে ভারতের যে অংশ এটি হলো হরিহরপুর, এর ঠিক মাঝামাঝি জায়গায় শূন্যরেখায় আজকে ভোর 4টা থেকে কিন্তু একই পরিবারের 4 জন অবস্থান করছে, এমনটাই আমরা সকাল দুপুরের দিকে জানতে পেরেছি। এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। মূলত এলাকাবাসী এবং বিজিবি যেটি বলছে, তারা ভোর 4টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দ্বারা পুশিনের শিকার হয়েছে এবং হওয়ার পরপরই কিন্তু এলাকাবাসী এবং বিজিবির দৃষ্টিতে আসলে তাদেরকে শূন্য রেখায় একরকম আবদ্ধ করে রাখা হয়। এখন তারা সেখানে কিন্তু
অবস্থান করছেন। তাদের পরিচয়ের ব্যাপারে যদি বলি, বিজিবি যেমনটি জানিয়েছে, তারা খুলনা উপজেলার দৌলতপুর সীমান্তর দৌলতপুর এলাকার তারা বাসিন্দা, তেমনটি তারা বলছেন। এবং এর ভিতরে বাবুল মিয়া এবং তার স্ত্রী সখী বেগম এবং তাদের দুই সন্তান কিন্তু এখানে আছেন, এমনটি তারা বলছেন। আর এখন এই বিষয়টি নিয়ে বিজিবির তরফ থেকে বিএসএফ এর সঙ্গে সকাল থেকেই কিন্তু যোগাযোগ করা হচ্ছে, যেটি আমাদেরকে বিজিবি বলছে যে এই বিষয়টি নিয়ে বিএসএফ কে ফ্লাগ মিটিং এর একটি পতাকা বৈঠকের একটি আহ্বান জানানো হয়েছে এবং এটি 4টার সময় হওয়ার কথা, কিন্তু এখনো বিএসএফ এর তরফ থেকে কেউ কিন্তু আসেনি। আসলেই হয়তো সেই ফ্লাগ মিটিংটি অনুষ্ঠিত হবে এবং এটি একটা তারা সমাধান টানার চেষ্টা করবেন, এমনটি তারা বলছেন। উজ্জ্বল, এটি কিন্তু প্রথম দিনাজপুরে এই পুশিনের ঘটনা, যদিও আমরা যেমনটি বলে আসছিলাম যে বিজিবি কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের যে দিনাজপুরের যে সীমান্ত এলাকা, প্রায় 145 কিলোমিটার যে সীমান্ত এলাকা, তারা তাদের সব ধরনের তৎপরতা তারা বৃদ্ধি করেছে, বিশেষ করে গোয়েন্দা তৎপরতা, টহল তৎপরতা এটি তারা বৃদ্ধি করেছে, যার ফলে কিন্তু বিষয়টি তাদের নজরে আসে এবং এখন পর্যন্ত তারা এই শূন্য রেখাতে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে এবং তাদেরকে ফেরত পাঠাবেন ফ্লাগ মিটিং এর মাধ্যমে, তারা এমনটি বলছেন। এর আগেও কিন্তু দিনাজপুরের সীমান্তে আপনি জানেন যে একই পরিবারের 4 জন এলাকাবাসী আটক করার পরে বিজিবির কাছে দিয়েছিল এবং তাদেরকে কিন্তু বিএসএফ বলছে যে তাদেরকে বিজিবি যেটি তাদেরকে শূন্য রাখায় ছেড়ে দেওয়ার পরে তারা ভারতের দিকে চলে গেছে, এমনটি তারা বলছেন। তো এই ছিল উজ্জ্বল দিনাজপুরের বিএসএফ এর যে পুশিনের ঘটনার সর্বশেষ খবর জানাচ্ছিলাম দাইনুর সীমান্ত থেকে। দিনাজপুর থেকে পুশিন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কঙ্কন কর্মকার। পরামর্শ মিললেও পাওয়া যায় না জন্ম নিয়ন্ত্রণ উপকরণ, মাঠ পর্যায়ে মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। 2 বছরে 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84%। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট দ্রুত সামাল দিতে না পারলে জন্মহারের গতিতে হ্রাস টানা যাবে না, যদিও মন্ত্রীর আশ্বাস কয়েক মাসের মধ্যেই ফিরবে গতি। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। রোদে পোড়া মেঠোপথ ধরেই ঘরে ঘরে ছুটছেন হাসিনা আক্তার। পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে দম্পতিদের বোঝান সচেতনতার পাঠ, কিন্তু সেবাগ্রহীতাদের অভিযোগ নিয়মিত পরামর্শ মিললেও মিলছে না বিনামূল্যে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। আজকে 2-3 মাস আগে মেডিসিন পাওয়া যেতেছে। সেক্ষেত্রে আপনারা কি বলছেন? মানে তারা কি বলতেছে আসবো এরকম আশ্বাস দিতে আছে, এরকম বলতেছে। মাঠ পর্যায়ের এই সংকট নিয়ে কথা হয় হাসিনা আক্তারের সঙ্গে। সরকার পক্ষ যদি আমাদেরকে এটা তাড়াতাড়ি দ্রুত গতিতে এটা সাপ্লাইটার ব্যবস্থা করে দেয়, তখন আমরা আরো ভালোভাবে আমাদের পারফরমেন্স দেখাতে পারবো বা আরো ভালোভাবে কাজ করতে পারবো আর কি মাঠে। এটি কুমিল্লার সীমান্তবর্তী শশীদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ভেতরে যেন এক পরিত্যক্ত ভুতুরে নীরবতা। অকেজো হয়ে পড়ে আছে যন্ত্রাংশ, নেই প্রয়োজনীয় ওষুধপত্র। গত 1 সপ্তাহে সেবা নিতে এসেছেন হাতে গোনা কয়েকজন। দৈনিক প্রতিদিন 70-80 জন হয়ে যায় সাধারণ রোগী, পদ্ধতি, গর্ভবতী, প্রসব পরবর্তী সব সেবাগুলা সাপ্লাই নিয়ে অনেক দিন ধরে এখানে মানুষ একটা আসে না। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিত্রটা আবার উল্টো। প্রতিদিন সেবাগ্রহীতার আনাগোনা লেগেই থাকে, তবে সরবরাহ সংকটে মেলে শুধু পরামর্শটুকুই। ফ্যামিলি প্ল্যানিং সেবা বলতে নাই বললেই চলে। একমাত্র সুখী থার্ড আছে, সেটা তাও মাসে অল্প কিছু দেওয়া হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে এসে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি প্রান্তিক পর্যায়ে যে ভয়াবহ চিত্র, সেই চিত্রের কথাই তুলে ধরে। আমরা আসলে দেখতে চাই মাঠ পর্যায়ে অন্যান্য উপজেলাতে এই চিত্রটি কেমন। সিংগাই ছাড়িয়ে আমাদের পরবর্তী গন্তব্য এবার পদ্মা তীরের হরিরামপুর। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে ছুটে চলছে দুর্গম চরাঞ্চল পাটগ্রামের পথে। ঢেউতালে দুলতে থাকা নৌকায় যেন বলে দেয় এই জনপদে পৌঁছানো মানে এক কঠিন সংগ্রাম। এখানে নেই মাঠকর্মীর নিয়মিত পরিদর্শন, পরামর্শ, নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহটুকু। চর অঞ্চলে পরিবার পরিকল্পনার কিছু লোক নিয়োগ দিছিল, নিয়োগ দেওয়ার পরে সরকার পতন হওয়ার পরে নিয়োগটা বাতিল করে দিছে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে চাহিদার তুলনায় জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84.63%। এর মধ্যে প্রতি মাসে প্রয়োজনের তুলনায় কন্ডোমের সরবরাহ কমেছে প্রায় 91.57%। ওরাল পিল ও ইনজেক্টেবলের সরবরাহ কমেছে যথাক্রমে প্রায় 75 ও 98%। উল্লেখযোগ্যভাবে কমেছে ইমপ্ল্যান্ট ও আইইউডির ব্যবহারও।
সেক্টর প্রোগ্রামটি যখন শেষ হয়ে গিয়েছে, নতুন কার্যক্রম হাতে নিতে সময় লেগেছে এবং একটি নতুন ডিপিপি তৈরি হয়েছে এবং এটাও একটা সময় লেগেছে। এর মধ্য দিয়ে বাজেটের একটা ক্রাইসিস ছিল, এই সব কিছু মিলে এই সংকটটা তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে এই স্থবিরতার ভয়াবহ প্রভাব পড়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, গর্ভপাত ও মাতৃ মৃত্যু হারে। ইউনিসেফের MICS প্রতিবেদন বলছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত প্রজনন হার 2.3 থাকলেও 2025-এ এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.4। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি সঞ্চার করা। জন্ম নিয়ন্ত্রণের কাজগুলো দ্রুত শুরু করা দরকার এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি করা বা দেশে তৈরির ব্যবস্থা করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম একসময় চলতো, সেটাকে আবার পুনরায় গতি সঞ্চার করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির সামগ্রিক কার্যক্রম নিয়ে আমরা কথা বলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে। মাঠ পর্যায়ে উপকরণের ঘাটতি, পরামর্শ কার্যক্রমের স্থবিরতা এবং জন্মহার বৃদ্ধির যে শঙ্কা তৈরি হয়েছে, সেখানে কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার? অনেক জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নেই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্টিমলে নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। কাউন্সিলিং করতে হবে, সেটা একসময় হয়েছে। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি এবং ম্যাটেরিয়ালসগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা যারা বিডার ছিল তাদেরকে আমরা চাপে রাখছি যাতে তাড়াতাড়ি পাই, উইদাউট এনি ফার্দার ডিলে। কন্ডমটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো, এর সাফিসিয়েন্ট। ট্যাবলেটটা পাইতে আমাদের একটু টাইম লাগবে। আগামী বছরের মধ্যে আমরা প্রোডাক্টিভিটি হারটাকে ফার্টিলিটিটাকে আমরা কমিয়ে আনবো। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশে মোট জনসংখ্যা 17,22,00,000-এর মতো। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। তবে সাম্প্রতিক সময়ে প্রজনন হার বেড়ে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের। মাহবুব হাসান রিপন, এখন। সরকারি হিসেবে দেশে 84 লাখ গাছ লাগানো হলেও এই তথ্যের সত্যতা নিয়ে খোদ সরকারের ভিতরেই তৈরি হয়েছে সংশয়। পরিবেশ মন্ত্রী বলছেন, শুধু প্রধানমন্ত্রী নন, এই পরিসংখ্যান তার নিজের কাছেও বিশ্বাসযোগ্য নয়। রাজধানীতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আয়োজিত বিশেষ সেমিনারে এসব কথা বলেন বন, জলবায়ু ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। পরিবেশ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এমন ত্রুটিপূর্ণ পরিসংখ্যানের কারণে এই আন্তর্জাতিক মহলে দেশের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দেশেই বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। প্রতি বছর 22 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য চাকরি বাজারে আসতেছে। কত লোকের আপনি বিদেশে পাঠাইবেন? তো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অত্যন্ত জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধির অনলি উপায় হলো আপনাকে উৎপাদন বাড়ানো। উৎপাদনের সাথে কৃষিও আছে। তো উৎপাদন যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দরকার। তো উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি। কিন্তু আমরা এন্ডও করতে পারি না যে ইন্ডাস্ট্রি করার জন্য আমরা আমাদের পরিবেশকে নষ্ট করবো, সেটাও আমরা চাই না। যেসব অসাধু ঠিকাদারের উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে, তারা মানবতার শত্রু বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বলেন, শিক্ষকদের থেকে ত্যাগের মানসিকতা হারিয়ে যাচ্ছে। এ কারণে শিক্ষা ব্যবস্থা নিম্নগামী বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষকরা প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। একটি প্রতিষ্ঠান যা শুনলাম অত্যন্ত দুঃখজনক। দেখুন, একটি প্রতিষ্ঠান যদি স্বায়ত্তশাসিতভাবে না পরিচালনা করে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যেখানেই বলেন, সবাই এখন বিএনপি হয়ে গেছে। আমি বলছি এই কারণে কথাটা, যারা শিক্ষক শিক্ষিকা, আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার নাই। আপনি একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত করা। এই শিক্ষার ঘাটতি হলে পরে আপনি কখনোই একটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো একটি নতুন প্রজন্ম পাবেন না। প্রকৃত অর্থেই শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না।
গেল কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভির প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসে ফিলিপিন্সে প্রাণ হারিয়েছে ১৫ জন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চীনের দক্ষিণ পূর্বে আজই আঘাত হানতে পারে টাইফুনটি। এদিকে বৈরী আবহাওয়ার জেরে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে তাইওয়ান, জাপানে। আর দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ সহায়তার জন্য ২৯,০০০ সেনা সদস্য প্রস্তুত রেখেছে তাইপে। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। মেঘ থমথমে আকাশ, অবিরাম বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। উপকূলে আছড়ে পড়ছে সাগরের উত্তাল ঢেউ। গেল কয়েক দশকের মধ্যে শক্তিশালী টাইফুন বাভি আঘাত হানার আগেই এমন বৈরী আবহাওয়ার কবলে পড়েছে জাপান, তাইওয়ান ও চীন। তাইপের আবহাওয়া অফিসের তথ্য, প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আঘাত হানতে পারে চীনের দক্ষিণ পূর্ব স্থলভাগে। এর জেরে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চল এবং জাপানের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হচ্ছে। আর টাইফুনের প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। বেশ কয়েকজনের প্রাণহানি ছাড়াও এখনও নিখোঁজ অনেকে। এছাড়া বৈরী আবহাওয়ায় পূর্ব এশিয়া অঞ্চলের হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। স্থল ও জলপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে প্রশাসন। চীনের দিকে অগ্রসর হতে থাকলেও টাইফুন বাভির প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ, সঙ্গে বইছে দমকা হাওয়া। ধীরে ধীরে শক্তি হারিয়ে সুপার টাইফুন থেকে সাধারণ টাইফুনে পরিণত হলেও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে ১৪,০০০-এর বেশি মানুষ সরিয়ে নিয়েছে তাইপে। দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ২৯,০০০ সেনা সদস্য। বাতিল করা হয়েছে প্রায় ৩০০ অভ্যন্তরীণ ফ্লাইট। তাইওয়ানের উত্তর উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। টাইফুন মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি চলছে চীনেও। ক্ষয়ক্ষতি এড়াতে শক্ত টেপের সাহায্যে কাঁচের দরজা জানালা বন্ধ করে দিয়েছেন পূর্বাঞ্চলের বাসিন্দারা। ব্যবহার করা হচ্ছে কাঠের তক্তাও। প্রস্তুত রাখা হয়েছে বালির বস্তা। বন্দরে নোঙর করা হয়েছে সব জাহাজ। ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্র। টাইফুন বাভির কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে চীনের ওয়েনঝৌ শহর। বন্দরনগরীয় শিল্পবান্ধব শহরটিতে ১ কোটি মানুষের বাস।那个网上学的，就说是胶带放了以后的话，它这个玻璃的受力面会。টাইফুন বাভি কাছাকাছি চলে আসায় স্থানীয় সময় সকাল থেকে জাপানেও চলছে মুষলধারে বৃষ্টি, বইছে দমকা হাওয়া। বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির প্রধান বিমানবন্দর। বাতিল করা হয়েছে প্রায় ৩০০ ফ্লাইট। ভোগান্তিতে পড়েছেন ২,০০০-এরও বেশি যাত্রী। ভূমিধস, বন্যা এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন রাজ্যে ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আসাম, মিজোরাম, ত্রিপুরা, সিকিম সহ বেশ কিছু রাজ্যে জলাবদ্ধতার কারণে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেশ কিছু স্থানে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলের জমি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে শুক্রবারের টানা বর্ষণে নতুন করে বন্যা দেখা দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে। ভারী বর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গেও। গেল ২৪ ঘন্টায় কোচবিহারে ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের আবহাওয়া দফতর বলছে আগামী ১৬ জুলাই পর্যন্ত অরুণাচল, আসাম, ত্রিপুরা সহ উত্তরের রাজ্যগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এ সময়ে বৃষ্টিপাত কমে আসবে মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হলে ইরানের অস্তিত্ব মুছে দেবে যুক্তরাষ্ট্র। হুমকি স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের। জানালেন তাকে হত্যার চেষ্টা হলে তেহরানকে ধ্বংসে ছোড়া হবে ১,০০০ ক্ষেপণাস্ত্র। দেয়া আছে আগাম নির্দেশ। অস্ত্রবিরতি কার্যকর না থাকলেও ইরানের অনুরোধে আলোচনার টেবিলে ফিরবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন তিনি। যদিও এমন কোনো অনুরোধ করা হয়নি বলে দাবি খারিজ করে দিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র হয়েছে কূটনৈতিক চাপ প্রয়োগ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে বিশাল মিছিল তেহরানবাসীর। শোক জুড়ে তীব্র ছিল প্রতিশোধের দাবি। হত্যার নির্দেশদাতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একই রকম মৃত্যু দেখতে চান ইরানের সাধারণ মানুষ। এসবের মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, ট্রাম্পকে হত্যার ছক নতুন করে সাজাচ্ছে ইরান।
এমনটা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। ব্যাস, ফের ক্ষেপে উঠতে কাল বিলম্ব করেননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে শুক্রবার লেখেন, ইরানের দিকে তাক করা আছে 1000 ক্ষেপণাস্ত্র। ট্রাম্পকে হত্যার চেষ্টা হলে পুরো ইরানকে ধ্বংস করে দেবে ওয়াশিংটন। জানান, এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে দিয়েছেন তিনি। এর আগেই অবশ্য ট্রুথ সোশ্যালে দেয়া আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের বারবার অনুরোধে সাড়া দিয়ে যুদ্ধবন্ধে আলোচনার টেবিলে ফেরার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও অস্ত্রবিরতি আর কার্যকর নেই বলেও উল্লেখ করেন। প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে তেহরান, জানায় এমন কোনো অনুরোধ তো করাই হয়নি। তবে বৈরী দুই দেশের সংঘাত বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের প্রস্তাব ফিরিয়ে দেয়নি তেহরান। আর আলোচনায় ফিরতে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সচল করতে তেহরানকে চাপ দিচ্ছে ওয়াশিংটন ও পশ্চিমা মিত্ররা। এমন পরিস্থিতির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র হয়েছে কূটনৈতিক চাপ প্রয়োগ। L'Iran doit garantir la réouverture inconditionnelle du détroit d'Ormuz, qui doit être libre et sans restriction, conformément au droit de la mer. Les récentes frappes contre des navires commerciaux. The fragility of the current situation underscores the urgent need to keep the diplomatic process on track. We stand with our partners in calling for de-escalation. Каждый раз европейские и американские коллеги требуют от Тегерана вовлечения в серьезные переговоры. И это при том, что Иран был дважды атакован. 一是维护停火止战局面，美伊谅解备忘录承诺尊重彼此主权和领土完整，永久停止所有战线军事活动。যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে শুধু গবেষণা অবকাঠামোতে $30 কোটি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে সাগরে ক্রমশ বাড়ছে ইরানের আটকে থাকা তেলের মজুত। অস্ত্রবিরতির সমঝোতার আওতায় তেহরান রপ্তানিতে গতি বাড়ালেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে কমেছে বিক্রি। নুজহাত কামাল, এখন বিশ্ব। রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভাইরা, এ দেশ আমাদের, আল্লাহর রক্ষাকর্তা। আমরা যতদিন বেঁচে থাকব, দেশের 1 ইঞ্চি জমি তো দূরের কথা, একটা বালুর উপরেও কাউকে কর্তৃত্ব করতে দেব। যারা হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে বলি, আপনারা এইভাবে বাংলাদেশকে বিবেচনা করবেন না। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমাদের সৈন্য 2 লাখ 2.5 লাখ নয়, আমাদের বলবো এই দেশে জন্ম নেওয়া প্রত্যেকটা নারী পুরুষই আমাদের সৈন্য। জুলাইতে এটার প্রমাণ রেখেছে সবাই, মায়েরা রেখেছে, বোনেরা রেখেছে, মেয়েরা রেখেছে, ভাইয়েরা রেখেছে, সন্তানেরা রেখেছে এবং বয়স্ক পুরুষেরা রেখেছে, কুলের শিশুও রেখেছে। এই যে জাবির ইব্রাহিম মারা গিয়েছে, তার অভিপ্রায়টা লক্ষ্য করবেন, সে কি বলেছিল। আরেকটা ছেলে বারবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই তুমি সরে যাও, তুমি ছোট মানুষ। সাবধান, আমাকে সরানোর চেষ্টা করবেন না, আমি এসেছি এখানে আন্দোলন করতে, প্রতিরোধ গড়ে তুলতে। আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। এরপরে আপনারা দেখেন। রংপুরে বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির, সরাসরি ছিলাম সেখানে। আর এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।